দাভানগেরে পৌঁছিয়েই জানতে পারলাম যে বেসিক্যালি ইঞ্জিনই নাকি খারাপ হয়ে গেছে। আমাদের কো প্যাসেঞ্জার্সরা আছে কোচের মধ্যে, তারাও সবাই বাঙালি। 3 ঘন্টা লেট চলছে ট্রেন, তাই একটু সিঙ্গারায় নিলাম। এখন লাঞ্চ তো গিয়েই করতে হবে। ব্যাঙ্গালোরের একটা আইকনিক ল্যান্ডমার্ক বিধানসৌধা, ভাবলাম এমনি ভিডিও করি। আর এখানে কি ঠান্ডা, পুরো বৃষ্টি বৃষ্টি ওয়েদার। গোয়াতে আমরা পেয়েছি বৃষ্টি, কম পেয়েছি। ট্রেনে যতক্ষণ ছিলাম ততক্ষণ টায়ার্ড ছিল না, যতটা এইটুকু ট্রাফিকে আমরা টায়ার্ড হয়ে পড়েছি। আমার মেট্রোর ইয়েলো লাইনের আজকে ইনগ্রেশন হলো। এই দুটো জিনিসই বাস কেনা হয়েছে আমাদের এবার গোয়া থেকে। যাওয়া আসা আমাদের সব মিলিয়ে আমাদের 8400 টিকেটস এর খরচা হয়। সাউথ থেকে নর্থের প্রপার্টিজ এর দাম একটু বেশি। ইনোভাতে আমাদের সব মিলিয়ে কস্ট পড়েছে, নর্থ গোয়া সাউথ গোয়া দুটো ট্রিপ মিলিয়ে সব মিলিয়ে আমাদের কস্ট পড়েছে 3500 রুপিস। সরি, হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আজকে 10th of August, আমরা এখন ট্রেনে আছি। সময়টা হচ্ছে 10:10 দাভানগেরে থেকে জাস্ট ট্রেন ছাড়লো। ট্রেন অলরেডি এখন 1.5 ঘন্টার কাছাকাছি লেট চলছে একটা বিশেষ কারণে। দাভানগেরে পৌঁছিয়েই জানতে পারলাম যে বেসিক্যালি ইঞ্জিনই নাকি খারাপ হয়ে গেছে। ইঞ্জিন খারাপ হয়ে গেছে, নতুন ইঞ্জিন আসলো। চিক্কা জাজুর থেকে নতুন ইঞ্জিন আনানো হলো, তারপরে এখন জাস্ট রওনা দিয়েছে। এতক্ষণ ধরে অলমোস্ট 1 ঘন্টা ধরে আমরা দাভানগেরেতেই বসে রয়েছি। যেমনটা বললাম, এখন 10:10 অলরেডি চা কফি আমাদের খাওয়া হয়ে গেছে। আমাদের আজকে কোচে আমরা যে আমাদের কো প্যাসেঞ্জার্সরা আছে কোচের মধ্যে, তারাও সবাই বাঙালি একজনকে ছাড়া। একটা কোচের মধ্যে 8টা সিট থাকে, আমরাই 4টা। তারপরে আরও একজন ফ্যামিলি আছে, বেসিক্যালি প্রবাসী বাঙালি। ওনারা দুজনই হচ্ছে হলো কাপল, দে আর ফ্রম গোয়া, মানে বর্ন অ্যান্ড রেজড ইন গোয়া। আর আরও একজন আছে, শি ইজ ফ্রম কলকাতা, কিন্তু মুম্বাইতে চাকরি করে, গোয়া ভ্যাকেশনে এসেছিলো, এখান থেকে এখন ব্যাঙ্গালোর যাচ্ছে একটা বন্ধুর বাড়িতে ঘুরতে। আর তার সাথে তার বয়ফ্রেন্ড আছে, হু ইজ এ মারাঠি। তো এই হচ্ছে পুরো। আর প্রচণ্ড বাংলাতে আড্ডা চলছে একদম সকাল থেকে। ইনফ্যাক্ট কালকে রাতেও অনেকক্ষণ আড্ডা চলেছে। তারপরে এখন গিয়ে মানে এখনো সেই আড্ডা চলছে, এখন মাদের সাথে প্রচুর চুটিয়ে গল্প করা হচ্ছে। যাই হোক, আমি এখন এখানে একটু দরজার সামনে একটু দাঁড়িয়ে আছি। ভালো লাগে ভিতরে সবসময় ওই এসিতে, স্পেশালি এসি কোচ। আমার এসি খুব একটা সহ্য হয় না, তাই এখানে এসে একটুক্ষণ দাঁড়ালাম। আর যে দাঁড়িয়েছি তখনই দেখলাম ট্রেনটা মুভ করা শুরু হয়েছে। তো ভাবলাম চলো ব্লগটা স্টার্ট করি। জানি না আজকে পুরো দিনে কী দেখাবো, মানে লাস্ট 3 দিনের পুরো এক্সাইটমেন্টটা আজকে ব্যাঙ্গালোর পৌঁছাতে, সেই এক্সাইটমেন্ট একেবারেই নেই। মনে হচ্ছে কোথাও একটা হারিয়ে গেছে। বাড়িতে যাবো, একটু রেস্ট করবো, আর জানি না, দেখা যাক যেমনটাই হবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। মা শ্রী বিষ্ণু হয়ে শুয়ে রয়েছে এখানে। রিনি, এই রিনি, রিনি দেখো, দেখেই না। ডাকছে তোমাকে, দেখছো না সবাই? এখন আমরা আরসিকের জাংশন থেকে জাস্ট রওনা দিলাম। ট্রেন 3 ঘন্টা 3.25 ঘন্টা অ্যাকচুয়ালি লেট চলছে। কই ছিল 1.5 ঘন্টা, তারপরে 2 ঘন্টা। আর ট্রেনটা এখন একবার যেহেতু লেট হয়েছে, ঢিকটিকিয়ে কোনো রকম এগোচ্ছে আর কি। বাড়ি পৌঁছাতে মোটামুটি হয়তো 6টা বেজে যাবে এখন। ট্রেন তো লেটের পর লেট হয়েই যাচ্ছে, কিছুতেই আর পৌঁছাচ্ছি না। 2:30 বাজে, 3:30টায় পৌঁছাবে। 3 ঘন্টা লেট চলছে ট্রেন, তাই একটু সিঙ্গারায় নিলাম। এখন লাঞ্চ তো গিয়েই করতে হবে। সবাই এখন সিঙ্গারার উপরে ঝাপটে পড়েছে। এটাই লাঞ্চ, বুঝেছ? এটাই লাঞ্চ। গাড়ির থেকে নেমে, মানে ট্রেন থেকে নেমে এখন এখানে ক্যাবের জন্য অপেক্ষা করছি। আর বৃষ্টি পড়ে যাচ্ছে সমানে, এখন নেই কিন্তু বৃষ্টি পড়ছিল। কিন্তু ক্যাব কোথায় খুঁজে পাচ্ছি না, প্রচণ্ড জল একটা ব্যাপার হয়ে রয়েছে, কাদা। আমার একদম ভালো লাগছে না, তাড়াতাড়ি একটা গাড়িটা উঠি। বৃষ্টি পথে বাড়ি যাওয়ার রাস্তায়। এখন ব্যাঙ্গালোরের একটা আইকনিক ল্যান্ডমার্ক বিধানসৌধা, ভাবলাম এমনি ভিডিও করি আর কি। বসে আর পারছি না, যেই অবস্থাতে আমি বসে আছি। এখানে আমার কোলের মধ্যে রয়েছে সুটকেস। এটা সিএনজি ক্যাব ছিল, আর ওটা কিছুই ইনফরমেশন র্যাপিডোতে ছিল না, তাই হাতে একটা ডিকিতে গেছে সুটকেস, একটা আমার কোলে নিয়ে বসতে হয়েছে। আর বিধানসৌধটা সত্যি দেখতে বেশ ভালো লাগে, বিশাল গ্র্যান্ড স্ট্রাকচার। তো যাই হোক, সিধা যাएंगे भैया।
এদিকে যাবে। এখন আমরা বিধানসভা সার্কেলে আছি। আগে আমরা শিবাজীনগরের কাছে থাকতাম, তখন একটা আমাদের বাড়ির থেকে হার্ডলি লাইক 1 কিলোমিটারের ডিস্টেন্সে ছিল। হ্যাঁ, এদিকে যেতে হলেই, ম্যাজেস্টিকে যেতে হলে আমরা এটা ক্রস করে যেতাম। পুরো এক্সস্টেড অবস্থা, বাড়িতে ঢুকলাম জাস্ট, আর নিজেকে দেখো একদম পুরো ট্যান্ড হয়ে গেছি আমরা, অবভিয়াসলি, কারণ কোস্টাল এরিয়া থেকে বাড়িতে ফিরলে যেটা হয়। আর এখানে কি ঠান্ডা, পুরো বৃষ্টি বৃষ্টি ওয়েদার। গোয়াতে আমরা পেয়েছি বৃষ্টি, কম পেয়েছি, কিন্তু গরমটা ছিল বলে ওই ঠান্ডা ভাবটা একেবারেই ছিল না। এখন মাত্র আরামের ওয়েদার ছিল, খুব ভালো ঘুরেছি গরম ছিল আমরা, না, খুব ঠান্ডা ছিল না, খুবই সুন্দর ওয়েদার কাটিয়ে এসেছি। আর ট্রিপটা দারুণ কাটিয়েছি, দারুণ ছিল। তোমরা অনেকে প্রশ্ন করেছো আমাদের গোয়া ট্রিপটা কি করে প্ল্যান করেছি, কিরকম কস্টিং পড়েছে কি না পড়েছে, সেটা একটু ফ্রেশ হয়ে নেই, সবকিছু খাওয়া দাওয়া কিছু করে নেই, তবে তোমাদের সাথে শেয়ার করবো আজকে। গোয়া থেকে সোজা কিচেনে, ডিমের ঝোল ভাত। আজকে ডিনারটা সিম্পল খাবে বলেই ডিমের ঝোলের ভাতের প্রিপারেশন নিয়ে, তার মাঝখানে ফ্রিজে কিছু বেগুন টেগুন পড়েছিল, তারপর রিমো বলে ঠিক আছে এটা ভাজা মতো করে নিই। তো ওই আর কি, একই রুটিনে চলে আসা, 3-4 দিনের একটা গ্যাপ, 3 দিনের একটা গ্যাপ হচ্ছে না, বৃহস্পতি শুক্র শনি, রোববার থেকে আবার বুধবার থেকে। আচ্ছা হ্যাঁ, বুধবার থেকে। যদিও বাড়িতে খেয়েই বেরিয়েছিলাম, কিন্তু ঠিক আছে, ওই দিনটাও ব্রেকে ধরাই যায়, ট্রেনেই ছিলাম আমরা। তো এই ব্রেকটা সত্যি খুব দরকার হয় মাঝে মাঝে। 2-3 মাসে একবার তো এরকম একটা ট্রিপ নিলে ভালোই, কিন্তু হ্যাঁ ওই সব সময় হয়ে ওঠে না, কখনো টাকা পয়সার প্রবলেম থাকে, কখনো ছুটির প্রবলেম থাকে, কখনো দুটোরই একসাথে প্রবলেম থাকে, তো সবকিছু চিন্তা করে প্ল্যান করে হয়ে ওঠে না। যাই হোক, আজকে তো খুবই টায়ার্ড লাগছে, কারণ ট্রেন জার্নিটা একেই 2-3 ঘন্টা লেট, তারপরে কি হয় না ব্যাঙ্গালোরে এত ট্রাফিক। আজকে আবার তোমরা জানো ট্রেনে যতক্ষণ ছিলাম ততক্ষণ টায়ার্ড ছিল না, যতটা এইটুকু ট্রাফিকে আমরা টায়ার্ড হয়ে পড়েছি। হ্যাঁ, তার উপরে এমনি তো রাস্তা আজকে জায়গায় জায়গায় বন্ধ ছিল, কারণ আজকে মোদি এসেছিল ব্যাঙ্গালোরে, অনেকগুলো ইনগ্রেশন ছিল, তো আমরাও ঢুকেছি, আই থিংক ও ঢুকেছে, আর এই না ও তখন বেরিয়ে পড়েছে, আমরা যতক্ষণে ঢুকেছি ততক্ষণে বেরিয়ে পড়েছি। আমিও কিচেন থেকেই তোমাদের সাথে ভাবলাম একটু আড্ডা দিয়ে নিই। হ্যাঁ, রিনি যেটা বলছিল, আজকে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ব্যাঙ্গালোরে এসেছিলেন, অনেক কিছু ইনগ্রেশন ছিল। তো প্রথম যেটা তোমাদের 2-3 দিন আগে, না 2-3 দিন তো না, গেল সপ্তাহে একটা ব্লগে বলেছিলাম, মেট্রোর ইয়েলো লাইন, নামা মেট্রোর ইয়েলো লাইনের আজকে ইনগ্রেশন হলো। এটা সার্ভিসেস, রেগুলার সার্ভিসেস আই থিঙ্ক কালকে থেকে শুরু হয়ে যাবে। আর এটা ইনগ্রেশনের জন্য ফার্স্ট ইনগ্রেশন হলো রাগিগুড়া থেকে, ওখান থেকে ইনগ্রেট করে ইলেকট্রনিক সিটিতে আসলো। ইলেকট্রনিক সিটিতে মেট্রো ফেজ 3 ইনগ্রেশন হলো, ওখানে ফাউন্ডেশন স্টোন সেট করলো। ফেজ 3টা এই যে আমাদের সাজাপুর রোড হয়ে বেরোবে, কিন্তু ওটার ফাউন্ডেশন স্টোনটা ইলেকট্রনিক সিটিতে কেন সেট করা হলো সেটা আমি কোনো আইডিয়া লাগাতে পারছি না, হবে ওদের কোনো প্ল্যান। তারপরে ব্যাঙ্গালোর টু বেলাগাভি বা ব্যাঙ্গালোর টু বেলগাম, যেটা এখন বেলাগাভি নামে জানা যায়, সেখানে বন্দে ভারত এক্সপ্রেস ইনগ্রেট করলো। আরো 2টো বন্দে ভারত এক্সপ্রেসের ইনগ্রেশন হলো ব্যাঙ্গালোর স্টেশন থেকে। সব ইনগ্রেশন করে তারপরে উনি টাটা পে করে চলে গেছেন। আর ট্রাফিক তো অ্যাজ ইউজুয়াল, ব্যাঙ্গালোরে ট্রাফিক যদিও খুব একটা ওরকম ছিল না আজকে, আমরা খুব একটা ট্রাফিক নিয়ে অসুবিধা পাইনি, রাস্তা জায়গায় জায়গায় বন্ধ ছিল, যেটা হয়ে থাকে ভিআইপি মুভমেন্টের জন্য। তো রিনি এখানে মাছের ঝোলটা করছে, আমি একটা বেগুন ভাজার জন্য, ও সরি ডিমের ঝোল, এতদিন মাছ খেয়ে খেয়ে মাছটাই মাথার মধ্যে চলছে। কালকের ডিনারের কথা আমরা বলছিলাম, কালকের ডিনারটা সত্যি দুর্দান্ত ছিল। প্রায়াদা কুলবা দারুণ ছিল। এনিওয়ে, তোমরা অনেকেই ব্লগ দেখেছো, যদি কিছু প্রশ্ন থাকে জানিও। তোমাদেরকে বলেছিলাম যে আমাদের গোয়া ট্রিপের এক্সপেন্সেস কেমন হয়েছে না হয়েছে সেটা নিয়ে আলোচনা করবো। একটু খাওয়া দাওয়া করিনি, পেটে কিচ্ছু দানা পড়েনি, লাঞ্চ করিনি, বুঝতেই পারছো, কারণ ট্রেনে যা ওই খুচুর মুচুর খাওয়া হয়েছে। 3 ঘন্টা লেট, এটা আমাদের হিসাবেই ছিল না 3 ঘন্টা লেট হবে করে, তাই ওইভাবে প্ল্যানই করিনি। যদি আগেই বুঝতাম যে এতটা লেট হওয়ার চান্সেস থাকে, তাহলে কিছু একটা ব্যবস্থা করে নিতাম। তো ট্রেনে থেকে ওই সিঙ্গারা খেয়ে আর কেক খেয়েই চালিয়ে গেছি। এসে বাড়িতে এখন চাটা খাওয়া হয়েছে, আমিও বিস্কিট খেয়ে নিয়েছি। তারপর ভাবলাম তাড়াতাড়ি করে ডিনারটা করে নেওয়াটাই বেটার, রাদার দেন এদিকে ওদিকে খুচরো জিনিস খাওয়ার। তো ডিনার করে এসে তারপরে আবার বাকি কথা হবে। অ্যান্ড উই আর ব্যাক টু বেসিক্স। আমাদের আজকের ডিনার রয়েছে একদম সিম্পল, হালকা পাতলা ডিমের ঝোল, তার সাথে বেগুন ভাজা আর ডাল। ব্যাস, এত হেভি খাওয়া দাওয়ার পর আজকে একটু হালকা ফুলকা। তবে এটা কিন্তু হালকা হচ্ছে না, মানে হালকা হতো যদি শুধু ভাত ডাল আলু সেদ্ধ টাইপের কিছু খাওয়া হতো। কি আছে, অফিসে কাজ? না, তুমি আমাকে ফটোগুলো পাঠাও। হ্যাঁ, পাঠাচ্ছি। ডিনার করে উঠলাম, এত তাড়াতাড়ি ডিনার হয়ে যাবে ভাবি নেই। আমার তো মনে হচ্ছিল অ্যাটলিস্ট 9:30 10টা হয়তো বাজে, কিন্তু 9টার সময় আমাদের ডিনার হয়ে গেছে।
বাইরে সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে। সেই আমরা যে এসে ঢুকেছি বাড়িতে তখন থেকে কন্টিনিউয়াস ঝিরিঝিরি বৃষ্টি, আর মাঝে একটু তেজ বৃষ্টিও হয়েছে, এখন আবার একদম পিট 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 বৃষ্টি, একদম মানে এই আসামের বৃষ্টির মতো ব্যাপার হয়ে গেছে। একদম অপছন্দ আমার এটা। কালকে আবার অফিস যেতে হবে, একে তো ভ্যাকেশন থেকে রিটার্ন আসা, তার উপরে আবার বৃষ্টিতে, উফ মানে ভেবে আর একদম ভাল লাগছে না। ভাবছি আজকে তাড়াতাড়ি দিনটা র্যাপ আপ করি, কিন্তু দিনটা র্যাপ আপ করার আগে তোমাদের যেমনটা কথা দিয়েছিলাম, চলো গল্প করে নিই। গোয়ার থেকে আমরা এবার বিশেষ শপিং কিছুই করিনি, অ্যাকচুয়ালি শপিং কিছুই করিনি, কিন্তু গিয়েছি যখন এক জায়গায় তো ফ্রিজ ম্যাগনেট তো আনবোই, জানোই আমাদের ফ্রিজ ম্যাগনেটের কালেকশন করতে খুব ভালো লাগে। তো এবার এটা একটা অন্য রকমের দেখলাম, একটা পুরো নৌকার শেপের, তো এই নৌকার শেপের এই ফ্রিজ ম্যাগনেটটা এনেছি গোয়ার। আর তার সাথে তোমাদেরকে বলেছিলাম একটা আমি ড্রিম ক্যাচার কিনেছিলাম প্রথম দিন, তো এই ড্রিম ক্যাচারটা এনেছি। এটা একটা ইভিল আই ড্রিম ক্যাচার, হোয়াইট, ব্লু আর ব্ল্যাকের মধ্যে আমার দেখে খুব পছন্দ হয়েছিল। এটা আমরা আমাদের এখন এন্ট্রেন্স দিয়ে ঢুকে এই জাস্ট এই ওয়ালটার মধ্যে লাগিয়েছি। আমার তো দেখতে ভালোই লাগছে, তোমরা জানিও কেমন লাগলো। তো এই দুটো জিনিসই বাস কেনা হয়েছে আমাদের এবার গোয়ার থেকে। 3 দিন একটু অন্যরকম ব্যাকগ্রাউন্ডের পর আবার সেই এক ব্যাকগ্রাউন্ড, একই পর্দার সামনে আমরা দুজন এসে বসে পড়েছি আর কি। যাই হোক, একটু ঘুম পাচ্ছে, সরি, টায়ার্ডনেস, হ্যাঁ বলতে পারো কিছুটা টায়ার্ড, ভীষণ লো। কালকে মানডে ভেবে ভেবে আরো এনার্জিটা লো হয়ে যাচ্ছে। সত্যি, একে তো ট্রেনে ঘুম হয় না ঠিকঠাক করে, আমি একদমই ভালো করে ঘুমাতে পারি না। ঘুমিয়েছি, একদম যে ঘুমাই নেই সেটা বলবো না, ঘুমিয়েছি কিন্তু খুব জাগ ঘুম। তার উপরে আমার বার্থটা ছিল হলো একদম টপ বার্থ, মানে আপার বার্থটা ছিল, আর ওখানে এসি একদম ডাইরেক্ট হাওয়া লাগে। ইটস নট দ্য বেস্ট অফ এক্সপিরিয়েন্সেস। প্লাস আমি উঠে বসতে পারি না, ঠিক করে শুতে পারি না, কারণ সাইডগুলো কার্ভ থাকে, আমি এই জন্য লোয়ার বার্থই প্রেফার করি আমার জন্য। বাট আনফর্চুনেটলি অপশন ছিল না। ওকে, টকিং অ্যাবাউট ট্রেনস, তোমরা অনেকে জিজ্ঞাসা করেছিলে যে এক্সপেন্সেস কিরকম হয়েছে, গোয়া ট্রিপের একটা এক্সপেন্স কেমন হয়েছে, আমরা কিভাবে কি প্ল্যান করেছি, সেটা একটা ছোট করে তোমাদের ভাবলাম শেয়ার করে দিই। তো সব থেকে প্রথমে গোয়া ট্রিপের জন্য যখন আমরা প্ল্যান করি, তো সব থেকে ফার্স্ট জিনিস কি প্ল্যান করি আমরা, টিকেটস, বেসিক্যালি ট্রাভেলিং টিকেটস গুলো। তো যাওয়া আসা আমরা অনেক কনসিডার করার পর আমরা ভাবলাম যে ট্রেনে যাওয়াটাই আমাদের জন্য সব থেকে সুবিধা হবে, কারণ মা বাবারও বয়স হয়েছে, একটু আরামসে রেস্ট করে যেতে পারবে। ট্রেনে গেলে বাবা মার একটু সুবিধা হয়, কারণ কি বাসটা আমরা খুব ভালোবাসি। লাস্ট টাইম আমরা বাসে গেছিলাম, খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল, কিন্তু যেহেতু রাতের বেলাতে অনেকবার স্টপের ব্যাপার থাকে, ওয়াশরুমের ব্যাপার থাকে, এটাই। তো এখান থেকে বাসেস অ্যাভেলেবেল আছে, ট্রেনস অ্যাভেলেবেল আছে, নিজেরা প্রাইভেট কার নিয়ে ড্রাইভ করে যদি যেতে চাও সেটারও সুবিধা আছে, ফ্লাইটসেরও সুবিধা রয়েছে। প্রথমে বলি আমরা ট্রেন কেন অপ্ট করেছি, এই যে বললো রিনি, একটা তো সুবিধা, প্লাস ইনএক্সপেন্সিভ মোড অফ ট্রান্সপোর্ট, সেকেন্ড হচ্ছে কমফর্ট, অ্যান্ড বাসেসে কমফর্টটা থাকে। এখানে স্লিপার বাসেস খুবই চলে এখান থেকে ব্যাঙ্গালোর টু গোয়া, বাট ওই বাসেসে স্টপের একটা ব্যাপার থাকে। রাতে যেহেতু মা বাবার একটু বয়স হয়েছে, তো রাতে যদি উঠতে হয় বা ওয়াশরুমে যেতে হয়, সেই সুবিধাটা থাকে না। দ্যাট ইজ ওয়ান অফ দ্য আদার রিজনস। ফ্লাইটেও আমরা যেতে পারতাম, ফ্লাইটেরও এখন এই সময়টা খুব একটা এক্সপেন্সিভ টিকিটস হয় না, বাট ওই যে বললাম এখান থেকে এয়ারপোর্টে যাও, এখান থেকে যাওয়াটা 1-1.5 ঘন্টার ব্যাপার, তারপরে এয়ারপোর্টে আবার 2 ঘন্টা ওয়েট করো, তারপরে ওখান থেকে আবার ফ্লাইট ধরে যাও। সো অল অফ দিস কনসিডারিং ওই আমাদের অলমোস্ট মানে 8-10 ঘন্টার একটা ব্যাপার হয়ে যাচ্ছে। তো সেই কারণে আমরা সবটাই অ্যাভয়েড করে প্ল্যানটা আমরা এইভাবেই করেছি। ব্যাঙ্গালোর থেকে যেটা ট্রেন যায় ওটা যশবন্তপুর থেকে ছাড়ে দুপুর 3টার সময়, আর পার বার্থ ফেয়ার পরে 1050 রুপিস এসি, মানে 3 টিয়ার এসি স্লিপারে। নন এসি যদি নিতে চাও, নন এসি স্লিপারের টিকিটস পড়ে 350 রুপিস শুধু। তো এখন যেটা অফ সিজনের কথা বললাম, এমনিতেও ট্রেন ফাঁকাই থাকে, আর অফ সিজনের সময় আর যেটা বলছিলাম এই সময় মনসুন থাকে, তো তখন খুব একটা গরম থাকে না। তো যদি তোমরা স্লিপারে যেতে চাও, স্লিপারও অপ্ট করতে পারো, আরো একটু মানে কম খরচে হয়ে যাবে। তো 350 টাকা, আর আমরা যে গেলাম 1050 রুপিস করে পার টিকিট পড়েছে। তো যাওয়া আসার 4 জনের টিকিট মিলিয়ে ওখানেই আমাদের আমি লিখে রেখেছি, তো যাওয়া আসা আমাদের সব মিলিয়ে আমাদের 8400 টিকিটস এর খরচা হয়েছে এটা। এরপরে কোনখানে ঘুরতে আমি একটা করতে চাই, টিকিট যদি কাটো ট্রেনে, সবাই জানে একটা অ্যাভেলেবিলিটির ব্যাপার থাকে, তো চেষ্টা করো এটলিস্ট 1.5 থেকে 2 মাসের আগে টিকিট যেন বুক করে, যেটা আমরাও করেছি। হ্যাঁ, এটা অফ সিজনের কথা বলছি। ডিউরিং সিজন কিন্তু ট্রেনের টিকিট খুব তাড়াতাড়ি ফিল হয়ে যায় গোয়ার, তো তখন আই উড সাজেস্ট লাইক
আড়াই থেকে 3 মাস আগে এই জন্য কেটে নেওয়া হয়। তো ট্রেনের টিকিটের কথা বললাম, 8,400 টাকা লেগেছে আমাদের 4 জনের টিকিটে, আসা যাওয়া দুটো মিলিয়ে। এবার নেক্সট অবভিয়াসলি থাকার জায়গা, কোনোখানে যাচ্ছি যখন থাকার খুঁজতে হবে। আমরা প্রথমে মেক মাই ট্রিপ থেকে অনেক প্রপার্টিজ খুঁজলাম, অনেক প্রপার্টিজ দেখে ফাইনালি এই স্টার বিচ রিসর্টটা আমাদের খুব পছন্দ হলো। আমরা অবভিয়াসলি নর্থে থাকার কথা ভাবিনি, এবার নর্থে কিন্তু প্রপার্টিজগুলো স্লাইটলি এক্সপেন্সিভ হয়, কম দামেরও পেয়ে যাবে, যেহেতু অফ সিজন চলছে এখন একটু দামটা কমই থাকে কম্পারেটিভলি। বাট আমরা নর্থের দিকে, সাউথ থেকে নর্থের প্রপার্টিজের দাম একটু বেশি। তো আমরা মিড ডিলে ছিলাম, অ্যাকচুয়ালি পাঞ্জিমের নিচে যত এরিয়াস থাকে সবটাকেই সাউথে ধরা হয়। আর আমরা যেটা ফার্স্ট ডেতে গেছিলাম পালোলে, ওটাকে এক্সট্রিম সাউথ বলে ওরা। হ্যাঁ, তো আবারও আসছি হোটেল। তো হোটেল আমরা প্রথমে মেক মাই ট্রিপে দেখেছিলাম। আমরা 6 তারিখে ট্রেনে উঠেছি, 7 তারিখে আমাদের আর্লি মর্নিং পৌঁছানোর। তো আমরা 7 তারিখ থেকে চেক ইন দেখেছিলাম। আর চেক ইন যেহেতু আমাদের দুপুর 1টার থেকে ছিল, তো আমরা ফোন করেছিলাম, ফোন করে আমরা ওখানে খোঁজ করাতে ওরা বললো হ্যাঁ এক্সট্রা আমাদেরকে কিছু ঘন্টা আগে চেক ইন করার সুবিধা করে দিতে পারবে, বাট ইট উইল কাম এট অ্যান এক্সট্রা কস্ট। তো এক্সট্রা কস্টটা কি বেসিক্যালি একদিনেরই পুরো চার্জটা ওরা নিয়ে নেবে। তো তখন আমরা ফোনে ডাইরেক্ট কথা বলে আমরা ডাইরেক্ট বুকিং করেছি, মেক মাই ট্রিপের থ্রুতে বুকিংটা করিনি। আমরা ডাইরেক্ট বুকিং করাতে অনেকটা কমে পেয়ে গেছি। আমি তোমাদেরকে রেটের ডিফারেন্সটা বলে দিচ্ছি। আমরা মেক মাই ট্রিপে পার ডে দুটো রুমের কস্ট আমাদের পড়ছিল 4,800 রুপিস। আর ইয়েতে এখন আমাদের এখান থেকে ডাইরেক্ট বুকিং করাতে আমাদের কস্ট পড়েছে 3,600 রুপিস। তো বুঝতেই পারছো ডিফারেন্সটা অলমোস্ট 1200 টাকার ডিফারেন্স, যেটা মেক মাই ট্রিপে কমিশনের জন্য কেটে যায়। সরি, মা ওরা পিছন দিকে একটা ওষুধ খুঁজে পাচ্ছিল না, যার জন্য একটু রিনিকে ডাক পড়ে গেছিল। এনিওয়ে, হ্যাঁ আমরা যেটা বলছিলাম, তো 3,600 রুপিস ভার্সেস 4,800 রুপিস ফ্রম মেক মাই ট্রিপ। তা আই উড সাজেস্ট তোমরা যে হোটেলসগুলো তোমাদের মেক মাই ট্রিপ থেকে বা আগারো যেখান থেকে দেখো, দেখে একবার পার্সোনালি ওদেরকে ফোন করে কল করে ওদের সুবিধাগুলো দেখে নিও, বেটার ডিল তোমরা পাবে ফর শিওর। তো আমাদের যেটা 3,600 রুপিস পড়েছে, তো বেসিক্যালি 1,800 টাকা পার রুম পড়েছে। আর যেহেতু আমরা ফার্স্ট ডেতে গিয়ে শুধু একটা রুম নিয়েছিলাম, সেদিনের জন্য আবার শুধু 3,000 রুপিসই লেগেছে। কিন্তু সেটাও মানে লাইক আমরা সকাল 7টার অ্যাকচুয়ালি ডিফারেন্স গেছিলাম, 1 ঘন্টার জন্য আমরা একটা রুম নিয়েছিলাম, তারপরে আমাদের দুটো রুম অ্যালট করেই দিয়েছিল ওরা, যেহেতু ফাঁকা ছিল। এটা ওরাও তখন বলেছিল যে হয় না জেনারেলি, যেহেতু হ্যাঁ মানে অফ সিজন। যাই হোক, তো যেটা বলছিলাম, আর আমাদের কিন্তু এটা 3,600 পার ডে দুটো রুমের জন্য, নন এসি রুম ছিল, রুমস গুলো খুবই ভালো ছিল, এন্ড ইনক্লুডিং ব্রেকফাস্ট। তো আমরা ব্রেকফাস্টটাকে এটার মধ্যে ইনক্লুড করে নিয়েছিলাম। 600 টাকা যেটা এক্সট্রা পড়ছে সেটা ধরে নাও ওটা ব্রেকফাস্টের জন্য, না হলে 3,000 টাকাতেই হয়ে যায়। তো রুমসে সব মিলিয়ে কস্ট আমাদের পড়েছে 3 দিনের জন্য 3 দিন 2 রাতি। এটার জন্য টোটাল কস্ট আমাদের পড়েছে 13,200 টাকা সব মিলিয়ে। তো অ্যাকচুয়ালি ধরতে গেলে কিন্তু 4 দিনের কস্ট আমাদের, কারণ 6 তারিখে গিয়ে 7 তারিখে পৌঁছেছি। তো চেক ইন যেহেতু 7 তারিখে 1টার সময়, তো আমরা 6 তারিখ থেকে বুকিং ছিল, 6, 7, 8, 9 আর 10 তারিখে আমাদের চেক আউট ছিল। তাও রাত্রি 10টা অবধি। তো সব মিলিয়ে আমাদের 6 to 7, 7 to 8, 8 to 9 and 9 to 10। তো বেসিক্যালি 4 দিনের টোটাল বুকিং আমাদের কস্ট পড়েছে ইনক্লুডিং ব্রেকফাস্ট 13,200। আর তোমরা এর থেকে কম দামি প্রপার্টি দেখতে পারো, এর থেকে এক্সপেন্সিভ প্রপার্টিজও আছে। আমরা যেটাতে ছিলাম ওটা 3 স্টার প্রপার্টি ছিল, এন্ড আমাদের তো ভালোই লেগেছে, খারাপ কিছু ছিল না। তোমরা এর থেকে যদি কমের মধ্যে দেখতে চাও, ডেফিনেটলি এর থেকে কমেও মোটামুটি ভালো ইয়ে আছে, তোমাদের সুবিধা মতো তোমরা দেখে নিতে পারো। আর একটা জিনিস বলে দিই, বিচের যত কাছে থাকবে প্রপার্টিজের রেটস গুলো কিন্তু অতটাই বেশি হবে। বিচের থেকে তোমরা যদি একটু দূরে থাকতে চাও, যেটা থাকাই যায় কারণ স্কুটি ইজ ভেরি মাচ অ্যাভেলেবল, তো সেই হিসাবে তোমরা যদি স্কুটি নিয়ে ঘুরছো বা ইয়ে করছো, বিচের থেকে মোটামুটি 1-2 কিলোমিটার দূরে যদি থাকো আরো কম রেটসে পেয়ে যাবে। এইবার স্কুটি নিয়ে যখন কথা উঠলোই, নেক্সট হচ্ছে অবভিয়াসলি ট্রান্সপোর্টেশনের জন্য আমাদের প্রথম মডগাঁওতে নামার পর মডগাঁও থেকে রিসর্ট, আর রিসর্ট থেকে আবার ফেরার সময় মডগাঁও স্টেশন, এটা 500 রুপিস ফিক্সড ছিল, বিকজ আমরা রাতে বেলা ট্রাভেল করেছি। যদি এটা রাতে না হয় তাহলে 300 থেকে 350 টাকাই নেয়। তো খুব একটা বেশি নয়, একদমই নয়, মানে 8 কিলোমিটারের ডিসটেন্স, 20 মিনিটসও লাগেনি আমাদের স্টেশন পৌঁছতে, কিন্তু এটা ওখানকার ফিক্সড চার্জেস। তো 500 রুপিস স্টেশন থেকে যে কোনো তোমাদের প্রপার্টি থাকবে ওখানে যাওয়ার জন্য রাতে বেলা, আর যদি দিনের বেলা ট্রাভেল করছো তাহলে 300-350 টাকা পড়বে। এবার আমরা যে 3 দিন ঘুরেছি ক্যাব নিয়ে,
ওটার জন্য আমরা একটা প্যাকেজ পেয়ে গেছিলাম। আর সব থেকে বেস্ট কথা ছিল আমরা ছোট গাড়ি বলে চেয়েছিলাম, বাট আমরা ইনোভা পেয়ে গেছিলাম আর খুব কমফোর্টেবলি ঘুরেছি। কমফোর্টেবল হয়েছিল, আমরা একটুকু টায়ার্ড হইনি। সারা দিন গাড়িতে করে ঘুরলে তোমরা জানো কতটা শরীর পুরো থকে যায়, সেটা আমাদের একেবারেই হয়নি। বড় গাড়িতে যেটা সুবিধা হয়, তো ইনোভাতে আমাদের সব মিলিয়ে কস্ট পড়েছে নর্থ গোয়া সাউথ গোয়া দুটো ট্রিপ মিলিয়ে আমাদের ফার্স্ট 2 দিনের একটা প্যাকেজ ছিল 6000 রুপিসের, আগেও বলেছি। আর থার্ড ডেতে যেটা আমরা একটু ইমপ্রম্পটু হিসাবে বেরিয়েছি ওটা 2500 টাকা লেগেছে। সো টোটাল আমাদের ক্যাবসে খরচা পড়ে গেছে 8500 টাকা। আর এটার মধ্যে কিন্তু আরেকটা জিনিস অ্যাড করতে চাই, এটা তার বাদে কোনো এক্সট্রা খরচা ছিল না আমাদের, না ড্রাইভারের কোনো বাটা চার্জেস, না ড্রাইভারকে খাওয়ার এক্সট্রা কোনো চার্জেস। ইনফ্যাক্ট ওখানে ড্রাইভারের নেয়ও না, আমরা চাও পর্যন্ত অফার করেছি বাট দে ডিড নট ইভেন টেক ইট। ওদের পুরো খরচাটা ওটার মধ্যে ইনক্লুডেড, নো পার্কিং চার্জেস, নো টোল চার্জেস, মানে যে কোনোখানে আমরা গিয়েছি এসেছি দিস 8500 যেটা আমরা পে করেছি সেটা একদম ফিক্স ছিল। আর আমাদের ড্রাইভারের ডিটেলসটা আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো, আগের ভিডিওতে আমরা দিয়ে দিয়েছি, যদি তোমরা ওনাদের সাথে যোগাযোগ করতে চাও ওখানে গিয়ে। ভেরি হাম্বল পার্সন, খুব সুন্দর আর খুব নলেজ আছে গোয়ার বিষয়ে, তোমাদের প্রতিটা জায়গাতে নিয়ে হিস্ট্রি বলে দেবে। সো উই এনজয়েড দ্যাট। আর এখন সিজন অফ সিজন যেহেতু হয়তো দামটা ভ্যারি করতে পারে, যদি তোমরা একটু সিজন টাইমে। হ্যাঁ ফর শিওর, উনি বলেও দিয়েছেন। তো যদি এটা সিজনে আমরা যদি মানে আচ্ছা অন সিজন বলছি কেন, পিক সিজন আর অফ সিজনের যেটা টাইমিংটা সেটা বলে দিই। অফ সিজনের টাইমিংটা হচ্ছে জুন 15 থেকে সেপ্টেম্বর 15, এই পিরিয়ডটা কিন্তু হচ্ছে হলো অফ সিজন। এবার সেপ্টেম্বর 15 পর থেকে আস্তে আস্তে সিজন মুভ করতে থাকে এন্ড দেন অক্টোবরের পর থেকে একদম মানে ফুল সুইং এ। তো রেটস গুলো না, হোটেলের রেটস গুলো কিন্তু ওই হিসাবে বাড়বে কমবে। পিক সিজনের সময় যেটা 1800 টাকার রুম, সেটা ওখানে 3200 টাকা পার রুম পড়ে যায়। ওটা ওখানের মধ্যে একদম ওদের ডেস্কের উপরেই ডেট ওয়াইজ সব লেখা রয়েছে, এই মান্থে আসলে এত টাকা পড়বে। ওরকমই ক্যাবের ভাড়া যেটা আমরা 3000 টাকা করে নিয়েছি পার ডে, ওটা ডিউরিং সিজন 4,500 থেকে 5,000 টাকা। আর ইনফ্যাক্ট ইনোভা যদি নাও 6 থেকে 6,500 টাকাও ভ্যারি করে যেতে পারে। তার বাদে রইলো এবার সবকিছু মোটামুটি ইনক্লুড হয়ে গেছে। এখানে যেটা আমরা খরচা করেছি সেটা হচ্ছে খাবারের উপরে। রিনি আর আমি জানোই তোমরা আমরা ভীষণ খেতে পছন্দ করি, তো আমরা খাওয়া নিয়ে কোনোখানে কম্প্রোমাইজ একেবারেই করিনি। আমরা মানে ভালো ভালো রেস্টুরেন্ট খুঁজে ভালো জায়গায় যাওয়া, অ্যাম্বিয়েন্স একটু যেন ঠিকঠাক থাকে ওরকম দেখে দেখে গেছে খাবার দাবার একদম ওখানকার। আর ওখানে সি ফুডের জন্য লোকে যায়। let me warn you, সি ফুড কিন্তু একেবারেই যে সস্তা তা নয়। প্রনস আর ভেরি এক্সপেন্সিভ, সবকিছুর মধ্যে প্রনসটাই সব থেকে বেশি এক্সপেন্সিভ। তার বাদে সাইজ হিসাবে, বেসিক্যালি মাছের সাইজ হিসাবে রেটস ভেরি করবে। যদি পমফ্রেট ছোট সাইজের হয় রেটটা একটু কম হবে, পমফ্রেট যদি সাইজ বড় হয় তাহলে রেটটা বেশি হবে। এরকম করেই সবকিছু, সি ফুডের কোনো প্রাইস লেখা থাকে না, সবকিছুই লেখা থাকে অ্যাজ পার সাইজেস। তো তোমাদেরকে আগে দেখিয়ে দেবে যে এরকম সাইজের জিনিস আসছে, এটার এই রেট। তো ওইভাবে তোমরা অর্ডার করো। আবারও বলছি, তোমরা ওখানে সস্তা খাওয়ার জায়গা অনেক পেয়ে যাবে। রোড সাইডে এরকম ছোটখাটো যদি তোমরা বড়া পাও আর রোলস বা শাওয়ারমা এরকম টাইপের জিনিস খেয়ে থাকতে চাও সেটাও হয়ে যাবে। ছোটখাটো হোটেলসও ছিল আমাদের কোলবা বিচের আশেপাশে। হ্যাঁ, মানে কিন্তু রেটস কিন্তু খুব ডিফারেন্স না। তো ওইটা বলছি, যদি একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করতে চাও, একটু ভালো জায়গায় বসে খেতে চাও, একটু পয়সা ঢিলা করতেই হবে। ফর এক্সাম্পল আমাদের পার মিল অন এন অ্যাভারেজ 2000 টাকার রেট পড়েছে 4 পার্সনের, 4 জনের জন্য 2000 টাকা করে পার মিল পড়েছে। তো দিনে দুটো মিল করে খেয়েছি, তো দিনে 4000 টাকা, 3 দিনে আমাদের 12,000 টাকা ওখানেই আমরা এটা পার্ক করা ছিল। তো এখানে হয়ে গেল খাবারের। এরপরে আই থিঙ্ক হ্যাঁ আমরা মোটামুটি সবই কভার করতে, বাকি তোমাদের শপিং ঘোরাঘুরি এগুলো এক্সট্রা যেগুলো কস্ট এগুলো সব তোমাদের। ওখানে টিকিট, যেখানে টিকিট কিনতে হবে, যেমন দোনাপালাতে আমরা 50 টাকা করে টিকিট দিয়ে ঢুকেছি, ফোর্ট আগোয়াতে 25 টাকা করে টিকিট দিয়ে ঢুকেছি, সেগুলো আবার হ্যাঁ ক্রুজের 500 রুপিস করে টিকিট ছিল। তোমরা যদি একটু ফ্যান্সি ক্রুজে যেতে চাও, 1.5 ঘন্টারও ক্রুজ থাকে, সেটা 700 টাকা, হ্যাঁ 700 রুপিস পড়ে। ডিনার ক্রুজ থাকে, সেটা 2000 পার পারসন নেয়। হ্যাঁ, তো এরকম আলাদা আলাদা ক্রুজের, যত ফ্যান্সি ক্রুজ হবে তত ক্রুজেরও রেটস ভ্যারি করবে। তো সব মিলিয়ে আমাদের কস্ট পড়েছে 3500 রুপিস, সরি 35,000 রুপিস। আমি ভাবছি কি বললাম, বলার পরে নিজে রিয়েলাইজ করলাম ওকে। সো আমাদের টোটাল এক্সপেন্স পড়েছে 35,000 রুপিস ফর 4 পিপল, হুইচ আই থিঙ্ক ইজ এ ভেরি গুড ডিল। আর আমি আরেকবার বলতে চাই যে
গোয়াতে একবার মনসুনে যেও, এত সুন্দর বৃষ্টির সময় আরামে ঘুরতে পারবে, কোনো কষ্ট হবে না, একদম কোনো কষ্ট নেই, গরমে প্যাচপ্যাচানোর ব্যাপারটা নেই। হ্যাঁ বৃষ্টি একটু হতে পারে, কিন্তু তোমরা দেখেছো খুব একটা বৃষ্টি পাইনি। অগস্ট সেপ্টেম্বর মাসটার মধ্যে যাওয়ার চেষ্টা করো, অগস্টের থেকে সেপ্টেম্বরের ইনিশিয়াল মান্থস গুলো, মানে ফার্স্ট 2 উইকস এর মধ্যে যদি যেতে পারো খুবই ভালো ওয়েদার পেয়ে যাবে, এন্ড ওই লাশ গ্রিনারিটা পাবে। গোয়াতে এমনি সময় গেলে তো ওই গ্রিনারিটা এক্সপিরিয়েন্স করতে পারবে না, মনসুনে কোথাও ঘুরতে গেলে ওই গ্রিনারিটাকে এক্সপিরিয়েন্স করতে পারবে, এন্ড খুব কমফোর্টেবলি ঘুরতে পারবে, খুব সস্তায় ঘুরে আসতে পারবে। এটাই বলছি, যদি তোমরা সস্তায় গোয়া ট্রিপ করতে চাও, পিক মনসুন সিজন। আর সব বিচ গুলো ফাঁকা পাবে, মনে হবে সবগুলো যেন প্রাইভেট বিচ, প্রচুর ফটো সেশন করতে পারবে, মানে সব মিলে ইট উইল বি আ ওয়ার্থ গোয়িং দেয়ার ডিউরিং দিস মনসুন টাইম। আর লাস্টলি একটা জিনিস অ্যাড করছি, যদি ঘুরতে যাচ্ছ, যারা যাওনি, যদি তোমরা ঘুরতে যাচ্ছ, প্লিজ ট্রাই এন্ড এক্সপ্লোর ছোট ছোট বিচেস গুলো। বড় বিচেস গুলো অবভিয়াসলি খুব ক্রাউডেড থাকে, পিক সিজন হোক বা নন সিজন, মানে পিক সিজন হোক বা অফ সিজন হোক, কিন্তু ছোট বিচেস গুলো সত্যি খুব সুন্দর, এখনো মানে মেনটেইনড রয়েছে। কিছু কিছু নাম আমাদের ব্লগের মধ্যে আমরা মেনশন করেই দিয়েছি, আর বাকি যেগুলো মেনশন করিনি, যদি তোমাদের কিছু এডিশনাল ডিটেলস দরকার পড়ে প্লিজ ফিল ফ্রি টু রিচ আউট টু আস। আজকের এই ভিডিওটাকে এখানেই শেষ করলাম, একটু বেশি গল্প করে ফেলেছি মনে হচ্ছে, বাট আই হোপ এই ইনফরমেশনগুলো তোমাদের জন্য হেল্পফুল ছিল। দেখা হবে তোমাদের সাথে আবার কাল একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড টেক কেয়ার, বাই বাই, গুড নাইট।